মুক্তির পর অস্ট্রেলিয়ায় নিজ বাড়িতে পৌঁছালেন। দুর্নীতির কারণে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের নিষেধাজ্ঞা জানালো পেন্টাগন। এবং 10 বছর পর প্রধান বিরোধী দলীয় নেতা পেল ভারতের লোকসভা। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামসুল আরিফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ 14 বছর পর মুক্তি পেয়ে অস্ট্রেলিয়ায় নিজ বাড়িতে পৌঁছালেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এর আগে মার্কিন একটি আদালতে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকারের পর মুক্তি পান তিনি। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতের শুনানিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি ও জাতীয় প্রতিরক্ষা এদিকে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলছে, জেনারেল আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনর্নিশ্চিত করেছে। বুধবার পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে পেন্টাগনের অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ব্যাপক দুর্নীতিতে জড়িত থাকার দায়ে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আজিজ আহমেদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত মে মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দুর্নীতি রোধে বাংলাদেশ যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোকে সমর্থন করে পেন্টাগন। মধ্য গাজার বেইত লাহিয়ার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। নারী ও শিশু সহ আহত হয়েছেন আরও 12 জন। ওয়াফা নিউজ এজেন্সি জানায়, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকে। তাদেরকে উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি আশ্রয় শিবিরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনারা। কাল কিলিয়া শহর থেকে এক নারী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধ বন্ধে বৈশ্বিক চাপের মধ্যে নেতানিয়াহুকে সরাতে সেনা অভ্যুত্থানের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। নেতানিয়াহুর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টার জন্য দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করেছেন বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। তবে ইসরায়েলের সাধারণ সেনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি। গত সপ্তাহে গাজা উপত্যকায় বন্দী থাকা কয়েকটি ইসরায়েলি পরিবারের সাথে বৈঠকের সময় তিনি এই অভিযোগ করেন বলে ইসরায়েলের হারেজ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। এ সময় সেনাবাহিনী একটি অভ্যুত্থান ঘটাতে চায় বলে একাধিকবার জোর দিয়ে বলেন সারা নেতানিয়াহু। চলতি মাসে একই ধরনের অভিযোগ তুলেছিলেন তার ছেলে ইয়ার নেতানিয়াহু। ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 10 বছর পর প্রধান বিরোধী দলীয় নেতা পেল ভারতের লোকসভা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শনিবার দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে এই পদে মনোনয়ন দেওয়া হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনার পর এ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘোষণা দেয় কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এমন কথাই জানিয়েছেন। সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল তিনি বলেন, সিপিপি চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহতাবকে চিঠি লিখে লোকসভার বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকে নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছেন। এদিকে ভারতে 18তম লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে এই পদে নির্বাচিত হন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর এই প্রার্থী। এ নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন বিড়লা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরে যাচ্ছেন। ক্রেমলিনে রুশ আগ্রাসন শুরুর পর এটিই হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম রাশিয়া সফর। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ক্রেমলিন। তবে এই সফর কবে হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র বিষয়ক সহকারী ইউরি উশাকভ বলেছেন, মোদীর সফরের প্রস্তুতি চলছে।
তিনি বলেন, পরে যৌথভাবে মোদির মস্কো সফরের তারিখ ঘোষণা করা হবে। শীতল যুদ্ধের সময় থেকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়ার। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালানোর পর রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্বের সম্পর্ক ঘনিষ্ঠ হয় দেশটির। সাবেক সোভিয়েত এই দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় গ্রাহক হয়ে ওঠে ভারত ও চীন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও থাকছে। রাশিয়ার 2 শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা। এবং কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছত্রভঙ্গ, মৃতের সংখ্যা বেড়ে 10। এটিএন নিউজ দেখছেন। আরও একবার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আরেফিন। রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত। প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের মার্চ পর্যন্ত ইউক্রেনে বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য দায়ী তারা। ইউক্রেনে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তারা জড়িত রয়েছেন বলে জানান আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকরা। আইসিসির এই সিদ্ধান্ত একটি স্পষ্ট ইঙ্গিত যা ইউক্রেনীয়দের বিরুদ্ধে রাশিয়ান যুদ্ধাপরাধের বিচার অনিবার্য বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে মস্কোর বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধের অংশ বলে মন্তব্য করেছে রুশ নিরাপত্তা কাউন্সিল। 2012 সাল থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন সের্গেই শোইগু। গত মাসে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয় শোইগুকে। জাপোরিঝিয়া অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনীয় সেনারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। বুধবার ভেলিকো জানামাঙ্কায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটিতে হামলায় একটি রেডিয়েশন কন্ট্রোল পোস্ট ধ্বংস হয়েছে বলে দাবি বিদ্যুৎ কেন্দ্রটির রুশ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক টেলিগ্রাম বার্তায় রুশ কর্তৃপক্ষ জানায়, হামলার পর বিকিরণ ছড়িয়ে পড়তে শুরু করে, তবে বিকিরণের নিরাপদ মাত্রা অতিক্রম করার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের শুরুর দিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করে নেয় রুশ সেনারা। এরপর থেকে কেন্দ্রটির চারপাশে নিরাপত্তা বিঘ্নিত করা নিয়ে একে অপরকে অভিযোগ করে আসছে মস্কো ও কিয়েভ। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। পাকিস্তানে 4 শিশুসহ একই পরিবারের 9 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, মঙ্গলবার পেশোয়ারের বাদাবের গ্রামে একটি বাড়িতে সশস্ত্র লোকদের হাতে একই পরিবারের 9 জন সদস্য নির্মমভাবে নিহত হয়েছেন। নৃশংস এই ঘটনায় বাদাবের থানার পাশে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়। এতে 4 নারী ও 4 শিশুসহ 9 জন মারা যান। প্রাথমিক তদন্ত শেষে এক বিবৃতিতে পুলিশ কর্মকর্তারা জানান, 2 পরিবারের মধ্যে আর্থিক ও সম্পত্তির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে উভয় পক্ষের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো আর্থিক বিরোধ ছিল না বলে জানান একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, সশস্ত্র হামলার পেছনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত চলছে। দোষীদের ধরতে এরই মধ্যে 2টি টিম গঠন করা হয়েছে। উদ্ধারকারী দল ময়নাতদন্তের জন্য নিহতদের লাশগুলোকে হাসপাতালে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের তথ্য পাচারের আশঙ্কায় চীনা মোবাইল ও ইন্টারনেট সেবা প্রদানকারী বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাইডেন প্রশাসন।
কোম্পানিগুলো হলো চীনা মোবাইল, চীনা টেলিকম ও চীনা ইউনিকম। ব্যবহারকারীদের তথ্য চীনে পাচার করার অভিযোগ রয়েছে এসব কোম্পানির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্যিক বিভাগ কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত করছে। এদিকে মিথ্যা অজুহাতে চীনা কোম্পানিগুলোকে দমন করছে বলে দাবি করে ওয়াশিংটনে চীনা দূতাবাস বেইজিং যুক্তরাষ্ট্রে চীনা এসব কোম্পানির অধিকার এবং স্বার্থ রক্ষায় কাজ করে যাবে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগের নিরপেক্ষ কোনো প্রমাণ পায়নি বার্তা সংস্থা রয়টার্স। ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের কোনো তথ্য চীন সরকারের কাছে পাঠানো বা এ ধরনের কাজের সাথে কোম্পানিগুলোর জড়িত থাকারও কোনো প্রমাণ পায়নি রয়টার্স। আবারও অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে এবারের পরীক্ষায় ব্যর্থ হয়েছে দেশটি। মাঝ আকাশেই বিস্ফোরিত হয় ক্ষেপণাস্ত্রটি। স্থানীয় সময় বুধবার ভোর 5:30টায় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এরপর নির্ধারিত সময়ের আগেই দেশটির পূর্ব উপকূলে বিস্ফোরিত হয় এটি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রায় 100 কিলোমিটার উচ্চতায় উড়েছিল। এ বিষয়ে টেলিফোনে আলাপ করেছেন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন বলে নিন্দা করেছেন তারা। একই সঙ্গে এই উৎক্ষেপণকে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে সমালোচনাও করেন তারা। এই ঘটনার নিন্দা জানিয়ে পিয়ংইয়ংকে এ ধরনের বেআইনি কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মুক্তির পর অস্ট্রেলিয়ায় নিজ বাড়িতে পৌঁছালেন জুলিয়ান অ্যাসাঞ্জ। দুর্নীতির কারণে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজের নিষেধাজ্ঞা জানালো পেন্টাগন। 10 বছর পর প্রধান বিরোধী দলীয় নেতা পেল ভারতের লোকসভা। রাশিয়ার 2 শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা। এবং কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছত্রভঙ্গ, মৃতের সংখ্যা বেড়ে 10। এ ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।